আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা, এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, এটি নিয়ে আমেরিকার পরিকল্পনা, মায়ানমারে তাদের যে বার্মা অ্যাক্ট এবং সেই বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য তাদের মদদে রোহিঙ্গা সমস্যা তৈরি এবং সেই রোহিঙ্গাকে বা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে একটি বিশেষ অঞ্চলকে তারা বাফার জোন তৈরি করে এখন এটাকে একটা নিরাপদ প্যাসেজ বানিয়ে এই রোহিঙ্গা 12 লাখ থেকে 15 লাখ রোহিঙ্গা এদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এদের মাধ্যমে মায়ানমারের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন এবং এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারকে জড়িয়ে ফেলার যে মার্কিন নীতি পলিসি, এটি এখন ওপেন সিক্রেট। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার আকার দেখেন, আকৃতি দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে তার বৈঠক দেখেন এবং সেখানে তিনি যে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করেন, বসেন, স্পষ্টতই বোঝা যায় বাংলাদেশকে তারা তাদের একটা কলোনির বেশি মনে কিছু তারা করেন না এবং এমন কলোনি যেখান থেকে তারা শুধু রেভিনিউ কালেকশন করবেন কিন্তু সেই কলোনির কোনো উন্নয়ন ঘটাবেন না। আমাদের দেশে হামের টিকা দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে আসছে, ইউএসএইড এর মাধ্যমে রোহিঙ্গাদেরকে খুব অল্প পরিমাণ খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে এবং এগুলো দিয়ে তারা যে বাহাদুরি দেখাচ্ছে, সেই বাহাদুরি দেখিয়ে মানে আগামী 15 বছরে $15 বিলিয়ন সামরিক অস্ত্র, খাদ্যশস্ত্র তাদের কাছ থেকে কিনতে হবে ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি তারা বাংলাদেশ থেকে যে সকল পণ্য কিনছে সেই পণ্যের মাধ্যমে তারা আরও $15 বিলিয়ন তারা আয় করবে। অর্থাৎ এখন 20% যদি ট্যাক্স থাকে বা 19% ট্যাক্স থাকে, এই ট্যাক্সের ভিত্তিতে আপনি বছরে যদি $15 বিলিয়ন এক্সপোর্ট করেন বা $20 বিলিয়ন এক্সপোর্ট করেন অন অ্যাভারেজে, সেটার 20% কত আসে? এটা প্রতি বছর আপনি শুধু গার্মেন্টস সেক্টর থেকে এটা আয় করছেন। অর্থাৎ 10 বিলিয়নের যদি 5 ভাগের 1 ভাগ $2 বিলিয়ন, তো 15 বছরে আপনি $30 বিলিয়ন এখান থেকে আয় করে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকে। তো এই যে আমেরিকার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা আসার জন্য আমেরিকাকে দেহ দিয়েছি, মন দিয়েছি, শরীর দিয়েছি, ব্যক্তিত্ব দিয়েছি এবং আমেরিকা আমাদের সব কিছু আন্দাজ করে ফেলেছে। আমাদের কলিজা কতটুকু, আমাদের পাকস্থলী কেমন, আমাদের যে মলদ্বার, রেকটাম এটা কেমন, আমাদের মুখ কেমন, জিহ্বা কেমন, চোখ কেমন, প্রতিটি জিনিস তারা স্ক্যান করে ফেলেছে। ফলে যাকে পুঁটি মাছ দিলে খুশি হবে তাকে পুঁটি মাছ দিচ্ছে, যার পশ্চাৎ দেশে বাড়ি দিলে সে লোক সন্তুষ্ট থাকবে, তার পশ্চাৎ দেশ পিটিয়ে লাল করে দিচ্ছে, যাকে না খেয়ে রাখলে খুশি হবে সে তাকে না খেয়ে রাখা হচ্ছে, যাকে কিছু খাবার দিলে খুশি হবে তাকে সেই খাবার দিয়ে এই সমাজটাকে অশান্ত করে ফেলেছে। আপনি দেখুন যে আমাদের এই বাংলাদেশে একদম চিহ্নিত কতগুলো আমেরিকান দালাল আছে। মানে এরা রাজনীতির মধ্যে আমেরিকার দালাল যদি থাকে 5%, এর বাইরে সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এর একটা বিরাট গ্রুপ আছে যারা এই আমেরিকান ক্লাবে গিয়ে, ব্রিটিশ ক্লাবে গিয়ে, বিভিন্ন ক্লাবে গিয়ে, কানাডিয়ান ক্লাবে গিয়ে এই প্রতিদিন সন্ধ্যার পরে মদ খাবে, আমেরিকার লোকদের সাথে আড্ডা মারবে,
আর ওই ছবিগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেখাবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। এদের মাধ্যমে এই সমাজে গত ৭-৮ বছর ধরে যে অশান্তি তারা তৈরি করে ফেলেছে, সেই অশান্তির ফলে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এদের কথা মতো মন্ত্রী হয়, এদের কথা মতো এমপি হয়। মানে এই যে দালাল তাবেদারের কথা মতো। তারা শুধু আমেরিকার ওই রাষ্ট্রদূতের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসে বা একটা সিগন্যাল নিয়ে আসে। এনে যখন রাজনৈতিক নেতাদেরকে বলা হয় একে মনোনয়ন দেওয়া যাবে না, আমেরিকার নিষেধ আছে। একে মনোনয়ন দিতে হবে, আমেরিকার অনুমতি আছে। এইভাবে একটা জগা খিচুড়ি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এমনকি রাজনৈতিক দলের যে পদ পদবি, এটার ক্ষেত্রে আমেরিকা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হলো বাস্তবতা। তো যেটা বলছিলাম যে আমেরিকার কতগুলো পলিসি আছে। তাদের যে মিলিটারি পলিসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি পলিসি, এটি তারা সাধারণত পেন্টাগনের মাধ্যমে করে থাকে। এবং পেন্টাগন যে সবসময় নির্ভুল করে তা নয়, পেন্টাগনের অনেক কিছুই তারা যাকে বলে আবেগের বশবর্তী হয়ে ভুল তথ্যের ভিত্তিতে তারা অনেক সর্বনাশ নিজেদের করে এবং বিশ্বের করে। এই যে ইরানের যে যুদ্ধটা, অনাহূত একটা যুদ্ধ, এটা পেন্টাগনের একটা মাস্টার প্ল্যান। তারা এটা করলো। তারা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে বুঝিয়ে তার পাগলামিকে উস্কে দিয়েছে, তার ফলে আজ দেখেন আমেরিকান জাতি গত ১০০ বছরে এতটা অপমানিত হয়নি যেটা ইরান দ্বারা এই মুহূর্তে হচ্ছে। এবং তাদের অর্থনীতি এমনি ক্ষতিগ্রস্ত ছিল, তারপরে আবার তারা নতুন করে এই যুদ্ধের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলো। ফলে এই পেন্টাগনের একটা পার্ট থাকে। আর একটা পার্ট থাকে হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউস যারা প্রেসিডেন্ট থাকে তাদের সঙ্গে। আরেকটি পার্ট থাকে আমেরিকার যে সকল লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে। তো এই লবিস্ট গ্রুপগুলো বিশ্বের বিভিন্ন দেশে তাদের যে কলোনি স্থাপন করে বা তাদের যে নতুন যে শক্তির ভর তারা নির্মাণ করে, এবং সেখানে এখন বাংলাদেশ তাদের জন্য দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ একটি স্থান। তো তারা জানে যে তাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূর্ণ করার জন্য তাদের একজন সাদ্দাম হোসেন দরকার, তাদের একজন সিসি দরকার, তাদের একজন গাদ্দাফি দরকার। প্রথমে তারা তৈরি করবে, স্বার্থ উদ্ধার করবে, এরপর আবার তারা গাদ্দাফিকে মারবে এবং সাদ্দামকে মারবে। তো এরকম একটা প্ল্যান নিয়ে তারা আগায়। তাদের একজন সবসময় তারা একটা ডিক্টেটরকে পছন্দ করে, মারাত্মক ডিক্টেটরকে পছন্দ করে, কিন্তু দুর্বল লোককে কখনো আমেরিকা পছন্দ করে না। আমেরিকা প্রাণান্ত চেষ্টা করেছে আফগানদের মধ্যে এরকম একজন ডিক্টেটর তৈরি করতে। তারা ওসামা বিন লাদেনকে প্রমোট করেছে, কিন্তু ওসামা বিন লাদেন ঠিক ডাইরেক্টলি রাজনীতিতে সে সক্রিয় হতে পারেনি। তারা মোল্লা ওমরকে সিলেক্ট করেছে, কিন্তু মোল্লা ওমর শেষ পর্যন্ত তারা মোল্লা ওমরকে রাখতে পারেনি। মোল্লা ওমরকে রাখতে পারেনি এবং তারাই আবার মোল্লা ওমরকে ধ্বংস করেছে এবং তাদের সৃষ্টি ওসামা বিন লাদেনকে তারা সৃষ্টি করেছে। আবার এই যে আশরাফ থানি বা হামিদ কারজাই, এদেরকে তৈরি করেছে আমেরিকা থেকে উড়িয়ে এনে। ঠিক আমাদের খলিলুর রহমানরা, লুৎফে সিদ্দিকিরা বা অন্যান্য যারা এই ইনুর জমানাতে বিদেশ থেকে উড়ে এসে আমাদের দেশে জুড়ে বসেছিল, ওইরকমভাবে ঠিক আফগানিস্তানের রাজনীতিতে আশরাফ থানি বা আশরাফ ঘানি এবং হামিদ কারজাইরা এসেছিল। কিন্তু আমেরিকা তাদেরকে শক্ত হওয়ার জন্য যথেষ্ট এমন কোনো বিনিয়োগ নেই যে আফগানিস্তানে তারা করেনি, কিন্তু পারেনি। তো যার জন্য তারা ওই দুর্বল লোকের পিছনে আর দীর্ঘদিন থাকবে না, তাদের শক্ত সামর্থ্য লোক দরকার। এবং সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে মনে করেছিল, পরে দেখা গেল এটা একটা আলু ভর্তা, এটা দিয়ে কাবাব বানানো যায়, এটা দিয়ে চপ বানানো যায়, এটা দিয়ে ভর্তা বানানো যায়, কিন্তু এটা দিয়ে আর যা হোক না কেন যুদ্ধ করা যায় না, আমেরিকার পারপাস সার্ভ করা যায় না। তারা খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা করে, যদি তারা সেই যে একটা যে করিডোর চেয়েছিল, সেফ করিডোর যেটা বাংলাদেশ সীমান্ত দিয়ে আমেরিকা যাবে, তারপর সেখান থেকে তারা মায়ানমার অপারেশন চালাবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে তারা জড়াতে চেয়েছিল, সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেনি। দিস ইজ দ্য ফার্স্ট, মানে যাকে বলে অফেন্স। দ্বিতীয়ত হলো যে তারা চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে
যেভাবে তারা দিতে চেয়েছিল যত দ্রুত, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে পারেননি। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোতে হয়নি। আরও অনেকগুলো গোপনীয় অনেক বিষয় ছিল। উল্টো পুরো দেশকে যেভাবে অস্থিতিশীল করে ফেলছে এবং বাংলাদেশে আমেরিকা যেভাবে অজনপ্রিয় হয়েছে, ফলে এই আপদ বিদায় করে তারা সেখানে বিকল্প ব্যবস্থা করেছে। এখন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা একটা বিরোধী দল দেখতে পাচ্ছি, একটা সরকারি দল দেখতে পাচ্ছি, এবং এটার পেছনে যে অনেক কিছু আছে, অনেক ডিজাইন আছে, অনেক গেম আছে, অনেক মিক্স অ্যান্ড রিমিক্স আছে। এগুলো সরকারি দলও বলছে, বিরোধী দলও বলছে। সময় হলে এগুলো আপনারা ডকুমেন্টারি এই জিনিসগুলো দেখতে পাবেন। তো যেটা বলছিলাম যে গত 2 মাসে সরকার আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তারা 1.5 বছর অপেক্ষা করছে। এই সরকারের পেছনে তারা 3 মাস অপেক্ষা করবে না। জাস্ট 3 মাস অপেক্ষা করবে না। এবং এটার কিছু নজির আমরা দেখতে পাচ্ছি। এই যে সরকার যে ঘন ঘন চীন যাচ্ছে, বারবার যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এত দহরম মহরম সম্পর্ক তৈরি হচ্ছে, ইট মিনস আমেরিকা আর এই সরকারকে সে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। এই যে ঘন ঘন আমাদের মন্ত্রীরা আমেরিকাতে যাচ্ছে, বিশ্বব্যাংক, IMF এর কাছে যাচ্ছে বাজেটারি সাপোর্টের জন্য। এখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরে খুব দৌড়াদৌড়ি করছে খলিলুর রহমান। এই সিগন্যালটা ভালো সিগন্যাল নয় সরকারের জন্য। তো বিকল্প কি হতে পারে? এখন এই সরকারের মধ্যে ধরেন আমু বা মামু, একজন সংসদ সদস্য বলেছেন যে এই সরকার আগের যেমন আমি ডামি ছিল, ঠিক এইরকম এখন একটা আমি এবং মামু, এদের সরকার, অর্থাৎ জামাত এবং বিএনপির সরকার। তারা শুধুমাত্র খুব সুকৌশলে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, বিরোধ তৈরি করে পার্লামেন্ট জমিয়ে রাখার চেষ্টা করছে এবং সারা দেশের মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ যারা যারা সচেতন, তারা সবাই বুঝে গেছে। ফলে আলটিমেটলি দেখবেন সরকার এবং বিরোধী দল কারো মুখে হাসি নেই, কারো কনফিডেন্স লেভেল ওই পর্যায়ে নয়। মানুষ যখন সঠিক পথে থাকে তখন তাদের ইমান একিনের একটা নূর, একটা মানে রসনাই তাদের মধ্যে ঝলসাতে থাকে, চকমক চকমক হতে থাকে। আপনি কারোর মধ্যে সেটা দেখতে পারবেন না। হাসির মধ্যে কেমন যেন একটা নকল হাসি, যে কর্মকাণ্ড আছে মনে হচ্ছে যেন এগুলো ঠিক হৃদয় থেকে আসছে না, এরকম অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে বিকল্প শক্তি সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী তো এখন সারা দুনিয়াতে জনপ্রিয় শাসন ব্যবস্থা নয়। সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির একটা প্ল্যাটফর্ম লাগবে। পিছনে সেনাবাহিনী থাকবে, সামনে এখনও যেমন ইউনূসের পিছনে সেনাবাহিনী ছিল, এখন যে সরকার আছে তাদের পিছনে সেনাবাহিনী আছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল সেনাবাহিনী ছিল, আর যখন ক্ষমতা থেকে চলে গেছে সেনাবাহিনী পিছন দিকে সরে গেছে। ফলে আগামীতে যারাই ক্ষমতায় আসবে পাকিস্তানের মতো সবসময় সেনাবাহিনী থাকবে। যেমন ধরুন পারভেজ মোশাররফ থেকে শুরু করেন একেবারে আজকের দিন পর্যন্ত সেনাবাহিনী পিছন থেকে কলকাঠি নাড়ছে পাকিস্তানে। মধ্য থেকে ইমরান খান একটু স্বাধীন হওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনার মতো, আস্তে সেনাবাহিনী সরে গেছে, ইমরান খান জেলে এখন কাটাচ্ছে। তো সেই দিক থেকে শেখ হাসিনা এখন সুবিধাজনক অবস্থানে আছেন। তিনি প্রাণ নিয়ে দেশের বাড়ি চলে যেতে পেরেছেন বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার দলের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন প্রায় সবাই দেশে এবং দেশের বাইরে অক্ষত অবস্থায় আছে, হাতে গোনা কয়েকজন ছাড়া। এবং তারা সেই যে গত 1.5 বছরে যে ধকল ছিল, পরাজয়ের যে ধকল, সেই ধকলগুলো কাটিয়ে উঠেছে। এখন আবার তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তো সব মিলিয়ে যদি বিকল্প হিসেবে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, এবং এটা যে করছে না, আপনি দিল্লিতে যদি আপনার কোনো ভালো সোর্স থাকে আপনি বুঝতে পারবেন যে এখানকার যে গ্লোবাল তাদের যে হেডকোয়ার্টার, এখন সেই গ্লোবাল হেডকোয়ার্টার ওয়াশিংটনে আছে। এরপরে দ্বিতীয় মধ্যপ্রাচ্যে সৌদি আরবের রিয়াদে তাদের যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সমস্ত মাস্টার প্ল্যান করার যে অফিসগুলো ছিল, সেই অফিসগুলোর সেন্টার ছিল রিয়াদে। এখন পুরো এশিয়ার মানে মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়ার সব কিছু এখন তারা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করছে। সেই দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তার অবস্থান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে কোনো অংশে কম নয়। সেই মানুষটির সঙ্গে একটু খোঁজ নিয়ে দেখেন তো, তিনি এখন কার সাথে দেখা করছেন, নিয়মিত কাদের সঙ্গে বৈঠক করছেন, এবং সেই বৈঠকের মধ্যে দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত, তাদের মধ্যে
কয়জন বিএনপির লোক আছে, কয়জন জামাতের লোক আছে এবং সেখানে আসলে কি হচ্ছে, তার প্রেক্ষিতে কলকাতাতে কি হচ্ছে, তার প্রেক্ষিতে এই যে বিজেপি যে জয়লাভ করলো, এখানে কি মার্কিন ডিপ স্টেট কাজ করেনি? এখানে মমতা ব্যানার্জি যে পরাজয়িত হলো, তার পিছনে কি মার্কিন ডিপ স্টেট কাজ করেনি? ফলে এই যে মার্কিন ডিপ স্টেট, এরা কোনো পার্মানেন্ট কোনো কিছু না, এরা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে। আপনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে। আপনি ব্যবহৃত হয়ে গেছেন, মুহূর্তের মধ্যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই ক্ষেত্রে আমি বিএনপির অনেক একজন নেতাকে সেই ইনুস জামানাতে, ইনু যখন আসলেন জুলাই মাসে, মানে আগস্ট মাসে, তো আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে বড় এক নেতার বাসায় আমি সস্ত্রীক ছিলাম, আমি আমার বাচ্চারা সহ সেখানে দাওয়াত খেতে গেছিলাম। সেখানে মোটামুটি তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির শীর্ষ ২০-২৫ জন যারা ছিলেন, সবাই ছিলেন সেখানে, ইচ অ্যান্ড এভরিবডি। তো সেখানে আমি নাম বললাম না নেতাদের, মানে বিএনপির বললাম তারেক রহমান সাহেব ছাড়া ২০২৪ সনের সেই অক্টোবর মাসে নেতার, এবং তারা বেশিরভাগই প্রেসিডিয়াম মেম্বার। তো এর মধ্যে একজন খুব পাওয়ারফুল, এখন তিনি মন্ত্রী, সবাই মন্ত্রী সেখানে যারা ছিলেন, একমাত্র মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া। তো সবাই জিজ্ঞেস করলেন যে রনি ভাই কি হবে, আমাদের কি হবে? আমি তখন বললাম যে ভাই আপনাদেরকে আবার পালাতে হবে, ইউ হ্যাভ টু ফ্লিড অ্যাওয়ে অ্যাগেইন। তো উনি ভদ্র খুব জ্ঞানী মানুষ, তিনি মুখ কালো করে ফেললেন। তো পাশে আর একজন বসা ছিলেন, তিনি বললেন যে না রনি ভাই এটা ঠিক না, আমরা এটা করবো, এটা করবো, এটা করবো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তিনিও এখন সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী। তা আমি তারা বললাম যে ভাই এটা হবে না, এটা হবে না। আপনি কি অনেকদিন দেশের বাইরে ছিলেন, অনেক বিষয়গুলো আপনি এগুলো বুঝতে পারেন না। বাংলাদেশে এখানে ডিপ স্টেটগুলো কীভাবে কাজ করছে, দে উইল ইউজ ইউ, তারা আপনাদেরকে শুধু ব্যবহার করবে, ব্যবহার করার পরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ হলো তাদের সেই ডিমান্ডগুলো বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্বৈরতান্ত্রিক একটা অবস্থা দরকার, সেটা আপনার এত অল্প সময় অর্জন করা সম্ভব নয়। ফলে কি হচ্ছে, একটা দুর্বল সরকার দিয়ে আমেরিকাকে কখনো আপনি তার পারপাসগুলো সার্ভ করতে পারবেন না। তখন আমেরিকা আবার সেই তার আগের জায়গাতে, সেই আগের সেই আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়ার জন্য যদি তারা চেষ্টা করে, অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ ভালো জানেন, আমাদের দেশের জন্য যেটি কল্যাণকর সেটি যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।